আজ 23শে এপ্রিল। ভারতীয় চলচ্চিত্র নির্মাতা, শিল্প নির্দেশক, চিত্রনাট্যকার, সঙ্গীত পরিচালক তথা লেখক শ্রী সত্যজিৎ রায়ের প্রয়াণ দিবস। ই-সংলাপের পক্ষ থেকে আজ আমরা ওঁর প্রতি জানাই গভীর শ্রদ্ধা এবং প্রণাম। এই বিশেষ দিনে আমাদের মধ্যে পেয়েছি এক বিশেষ অতিথিকে। শেষ পর্যন্ত আমাদের সঙ্গে থাকুন এবং দেখতে থাকুন ও শুনতে থাকুন। নমস্কার, ই-সংলাপের গল্পগাছা বিভাগে আপনাদের স্বাগত। আজ একটু অন্যরকম দিন কাটবে, কারণ এর আগে আমাদের যতগুলো আড্ডা হয়েছে সেখানে মোটামুটি আমরা হয়তো কিছু বিষয় ভেবে গিয়েছিলাম, বা যার কাছে গিয়েছিলাম তিনি কিছু একটা ভেবে রেখেছিলেন যে সেই বিষয়ের ওপর বলবেন। কিন্তু আজ একেবারে অন্য দিন, মানে আমরা কিছুই জানি না যে কি বিষয়ে আজকে আমরা শুনবো গল্প, কিন্তু যার কাছে এসেছি তাকে আমরা সবাই চিনি। বেশ পরিচিত নাম, শ্রী দেবাশিস মুখোপাধ্যায়। উনি আমাদের খুব কাছের মানুষ এবং আর যার পরিবারের সঙ্গে একেবারে ওতপ্রোতভাবে জড়িত তিনি সত্যজিৎ রায়। তো সেই রকম মানুষের পাশে বসে দু চারটে গল্প শুনবো, কি বিষয়ে শুনবো জানি না, কিন্তু তো আজকে চলে যাই। উনি পেশায় সাংবাদিক ছিলেন এবং আরো যেসব বিষয়ে লেখালেখি যা যা করেন জানি না, আজকে কিছু জানি না, না জেনেই ওনার কাছে যাচ্ছি, শুনবো। নমস্কার দেবাশিস দা। হ্যাঁ, নমস্কার। তো মানে আজকে একটা অন্যরকমই, আমি তো শুরুতেই বললাম, আপনি শুধু মুখ খুললে আমরা জানতে পারবো আমরা কি শুনবো আজকে। বলুন। সেটাও ঠিক কথা যে আমি যখন কথা বলতে শুরু করি যে কি বিষয়ে বলবো নির্দিষ্ট কোনো প্রশ্ন ছাড়া, সেটা বলা একটু মুশকিল। তবে সবাই তো আমাকে সত্যজিৎ বিশেষভাবে অজ্ঞ হিসেবে আমাকে চেনে এবং সেইভাবেই প্রশ্ন করে। তা সত্যজিৎ নিয়ে বলা যেতে পারে, বা একই সঙ্গে আমার আগ্রহের বিষয় বা আমার হবির বিষয়, এটা নিয়েও অনেকে প্রশ্ন করে। তা আজকে আলোচনাটা সত্যজিতের মধ্যেই থাক। আপনি যা বলবেন আমরা তাই শুনবো। একদম। আমার নিজেকে সত্যজিতের বিষয়ে আগ্রহী মানুষ বলতে আমার খুবই আমার পছন্দের একটা সংজ্ঞা বলা যেতে পারে। তা সেটা হচ্ছে, আমি লাইব্রেরি সায়েন্স পড়তাম, স্নাতকোত্তর আমার লাইব্রেরি সায়েন্সের ডিগ্রি, এবং লাইব্রেরি সায়েন্স পড়তে গিয়ে লাইব্রেরি সায়েন্স একটা বিষয় ছিল বিবলিওগ্রাফি। বিবলিওগ্রাফি মানে এমনি আমরা জানি গ্রন্থপঞ্জি, আসলে তা নয়। বিবলিওগ্রাফি মানে হচ্ছে তথ্যপঞ্জি, মানে নানা বিষয় হতে পারে, এবং সেটা বইও হতে পারে, সেটা আলাদা আলাদা নাম হতে পারে, যেমন রেকর্ডের তালিকা হতে পারে, বা এফিমেরা তার লিস্ট হতে পারে, এরকম নানা পুস্তিকার হতে পারে, নানা বিষয়ের হতে পারে, ফিল্মোগ্রাফি হতে পারে। তা আমার ওই বিবলিওগ্রাফিতে আমার প্র্যাকটিক্যালের বিষয় ছিল সত্যজিৎ রায়, এবং সেখানে নির্দিষ্ট কিছু সংখ্যা বলে দেওয়া হতো, মানে 25টা বই বা 25টা প্রবন্ধ ইত্যাদি ইত্যাদি। তা আমি সেই অনুযায়ী কাজটা শুরু করি, এবং এই সালটা হচ্ছে 76-77 সাল। এবং কাজটা হবার পর কাজটার প্রেমে এমনভাবে জড়িয়ে পড়ি আর কি, যে আমি পরীক্ষার জন্য ওখানে শেষ করে দিইনি, এবং ওটা রইল। এবং আমার যেটা মনে হয়েছিল সেই সময় 76, 77 বা 78 সালে, যে একজন মানুষকে, তিনি যদি ক্রিয়েটিভ পার্সন হন এবং তিনি যদি ফিল্ম মেকার হন, একাধারে আর্টিস্ট হন, একাধারে গ্রন্থকার হন, ফলে তাদের জানতে গেলে প্রথমে যেটা দরকার সেটা হচ্ছে যে তার কাজের একটা পুঙ্খানুপুঙ্খ তালিকা দরকার। কিন্তু আমাদের দেশে ওইভাবে কখনো চর্চা হয়নি। ফলে আমার কাজ ছিল যেটা, যে ওই তালিকাটা সম্পন্ন করা। এবং ওনার
লেখা বইয়ের তালিকা হয়ে যায় খুব সহজে। আর তখন ওনার ওপরে অত বই বেরোয়নি, ফলে বই করে ফেলা। কিন্তু তার চাইতেও যেটা ইম্পর্টেন্ট, যেটা হচ্ছে ওনার লেখা প্রবন্ধের তালিকা। এবং সত্যজিৎ রায় জীবনে কখনো পিএ নেননি, পিএ রাখেননি। ফলে উনি নিজের লেখা লিখতেন এবং তারপর সেই লেখাকে ঠিকভাবে যে সংরক্ষণ করা, এই ব্যাপারে কোনো তার ভাবনা চিন্তা ছিল না। ওনার মা কখনো কখনো কাগজ থেকে কেটে কেটে খাতায় রাখতেন, কিন্তু সেটা কিন্তু কখনো বিজ্ঞানসম্মত ছিল না। আমি সেই খাতা দেখেছি। আসলে একটা কাটিং করতে গেলে কাগজের কাটিং বা লেখার কাটিং, তার কতগুলো নিয়ম আছে। সেই নিয়মের প্রথম যে নিয়মটা হচ্ছে কাগজটা কোন কাগজ এবং তারিখ। সত্যজিতের যে স্ক্র্যাপ বুক, যেটা ওর মা খাতায় আটকাতেন, তাতে অন্তত 80% লেখার তালিকা থাকতো না। এবং আমি তখন ওই লেখাগুলোকে খুঁজে খুঁজে বার করে বিভিন্ন সোর্সে, যে উনি এইখানে একটা লিখেছিলেন বা সেগুলো খুঁজে বার করবার চেষ্টা করতাম এক। আর একটা যেটা করতাম, যে উনি তো একজন আর্টিস্ট ছিলেন, ফলে উনি প্রচুর বইয়ের কভার করেছেন। সেই কভারগুলোকে একটা তালিকাভুক্ত করা, কি কি প্রচ্ছদ করেছেন, কোন সময় করেছেন এবং এগুলো কেন দরকার হয়। সেটা হচ্ছে যে আমি যদি ওর বইয়ের কভার বা ওর বইয়ের ইলাস্ট্রেশন যেখানে আছে সেগুলো যদি ক্রোনোলজিক্যালি সাল ধরে ধরে যদি দেখি, তাহলে আমি বুঝতে পারবো যে তার ক্রমোন্নতিটা কিভাবে হচ্ছে। এবং উনি যেটা বলতেন, যে ওনাকে যখনই ইন্টারভিউতে জিজ্ঞেস করা হতো যে ওনার প্রথম লেখা কি, উনি বলতেন আমার 48-এ স্টেটসম্যান একটা লেখা লিখেছিলাম, ওটাই আমার প্রথম লেখা। এবং আমি ওনার পিস্তুত বোন নলিনী দাসের কাছে শুনলাম যে উনি যখন শান্তিনিকেতনে ছিলেন, উনি তখন স্টেটসম্যানে গল্প লিখেছিলেন। তা আমি শান্তিনিকেতন গেলাম, গিয়ে বার করলাম যে কবে উনি শান্তিনিকেতনে ভর্তি হয়েছিলেন, কারণ শান্তিনিকেতন তো। এবং সেখানে যে রেজিস্ট্রেশন খাতা, তাতে তারিখটা পেলাম 13ই জুলাই 1940 সাল। কিন্তু এখানে ফিরে আসার তারিখটা লেখা নেই, কবে উনি শান্তিনিকেতন ছাড়লেন। মানিকদাকে এসে বললাম যে সরি, আমাকে সত্যজিতের বদলে মাঝে মাঝে মানিকদাটা বেরিয়ে যাবে। একদম। হ্যাঁ, মানে তো উনি বললেন কি করে থাকবে, আমি তো কোর্স কমপ্লিট করিনি। কারণ তাহলে কবে এসেছিলেন? বললো যেদিন কলকাতার দ্বিতীয়বার জাপানি বিমানের বোমা পড়লো তার পরের দিন চলে আসে। না, এবার আমি কাগজ থেকে বার করলাম কবে দ্বিতীয়বার পড়েছে, তারপরের দিন তারিখটা লিখে ফেললাম। এবার ওই স্টেটসম্যানের ওই সময়টা 40 থেকে 42 পর্যন্ত পুরো খুঁজলাম, কিন্তু কোনো ওনার লেখা গল্প পেলাম না। তারপর অমৃতবাজার খুঁজলাম, কারণ সেই সময় দেখলাম যে কোন কোন কাগজ বিখ্যাত বা শান্তিনিকেতনে যেত। ফলে আমি অজিত চক্রবর্তী ওনাকে গিয়ে ইন্টারভিউ করেছিলাম, যে মানে তখনকার শান্তিনিকেতনের পরিবার। দিনকর কৌশিককে জিজ্ঞেস করেছিলাম যে কি কি কাগজ আসতো লাইব্রেরিতে করে। তারপর অমৃতবাজার খুঁজলাম, এবং অমৃতবাজার খুঁজতে গিয়ে আমি দুটো গল্প পেলাম, একটা 41, একটা 42। এবং গল্পকারের নাম হচ্ছে এস রয়। আচ্ছা। একটা গল্পের লেখক হচ্ছে এস রয়, আর একটা গল্পের লেখক হচ্ছে এস রায়, RAY। এবং প্রথম গল্পটার নাম হচ্ছে অ্যাবস্ট্রাকশন, আর দ্বিতীয় গল্পটার নাম হচ্ছে সেটস অফ গ্রে। আমি এসে ওই গল্পের ডিটেলসটা দিয়ে, আর তখন তো ফোন নেই, ফলে আমি প্রথমে তারিখগুলো লিখে আনলাম, গল্পের নাম লিখে নেন, সত্যজিৎকে একটা চিঠি দিলাম যে এই দুটো শুনেছিলাম নলিনী দাসের কাছে যে আপনি গল্প লিখেছিলেন, আমি অমৃতবাজার পত্রিকা এই দুটো গল্প পাচ্ছি, এই গল্প দুটো কি আপনার লেখা? উনি 1 সপ্তাহের মধ্যে উত্তর দিয়েছিলেন, বলছিল এই দুটি গল্প শান্তিনিকেতনের ছাত্রাবস্থায় আমারই লেখা, এই গল্পের সন্ধান কেউ জানে না, তুমি কি করে পেলে তা জানতে কৌতূহল হচ্ছে, এই গল্পের কোনো কপি আমার কাছে নেই। ওরে বাবা। এবং তারপর থেকে উনি বলতে শুরু করলেন যে আমি প্রথম লিখি 1940 সালে, যখন শান্তিনিকেতনের ছাত্র ছিলাম। তারপর আমার লেখা প্রবন্ধ, যেটা 48-এ বেরিয়েছিল। এবং উনি 48-এর লেখা বলেছিলেন, আমি কিন্তু 49-এও আর একটা লেখা পেলাম, যে লেখার কথা উনি কোথাও বলেননি, লেখাটা কোথাও ছাপাও হয়নি, স্টেটসম্যানে বেরিয়েছিল।
কিছু কার্টুন পেলাম ওনার আঁকা, কেউ আজ পর্যন্ত, সে আমি কাউকে বলিনি, কেউ জানে না সেই ছবির কথা, শুধু উনি জানতেন। ফলে এইভাবে ওরা লেখার পুরো একটা তালিকা করলাম। তারপর হচ্ছে ওনার যখন কোনো ইন্টারভিউ বেরোচ্ছে তাতে যে পুরস্কারের তালিকা পেতাম ওনার ফিল্ম বা উনি নিজে, সে পুরস্কারগুলো দেখলাম যে সব সঠিক নয়। তা আমার তখন একটা অবসর বিনোদন ছিল যে আমি তখন রেলে কাজ করতাম এবং সকালে ডিউটি করে নিয়েছিলাম, এবং ডিউটির পরে আমি বাড়িতে এসে চান করে খেয়ে দিয়ে বেরিয়ে পড়তাম এবং বিভিন্ন লাইব্রেরিতে গিয়ে এই কাগজ ঘাঁটতাম, ন্যাশনাল লাইব্রেরিতে মূলত। এবং ঘেঁটে 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 যখন ওই সত্যজিৎ রায় সংক্রান্ত সেগুলো একটা লিস্ট করছি, করে করে ওনার পুরস্কারের একটা তালিকা করলাম যে কি কি পুরস্কার পেয়েছেন উনি। এরপর যখন ওনাকে দেখাতে গেছি, একবার মনে আছে উনি ভেনিস যাচ্ছেন, তা আমি ততদিন আমি আজকালে জয়েন করেছি, এটা 82 হবে, 82-83। তা যেই শুনলাম যে উনি ভেনিস যাচ্ছেন, আমি ফোন করলাম যে মানিকদা শুনলাম আপনি ভেনিস যাচ্ছেন। বললো হ্যাঁ। আমি একটা নিউজ করছি, আপনি তো ভেনিসে ওই হেডলেস এঞ্জেল, মানে তখন যারা যারা ভেনিসে পুরস্কার পেয়েছে তাদের মধ্যে থেকে আবার 3 জনকে বিশেষ সম্মান দেওয়া হচ্ছে। তা এটা হচ্ছে, তা আমি লিখছি যে ভেনিসে আপনি 3টে পুরস্কার পেয়েছেন, এটা উল্লেখ করছি। বললো 3টে না 2টো পেয়েছি। না মানিকদা 3টে পেয়েছে। তুমি বলো আমি বলছি তো 2টো পেয়েছি। কি কি আমি বলে দিলাম যে এই এই ফিল্মের জন্য এই এই পুরস্কার পেয়েছেন। তুমি কোত্থেকে পেলে? আমি কাগজের খবর দেখে। বলে তাহলে তুমি যখন বলছো তাহলে ওটাই ঠিক আছে। এরপর যেটা হতো যে ওনার কেউ ইন্টারভিউ নিতে হলো বা ওনার ফিল্মের লিস্ট বা ওনার পুরস্কারের লিস্ট বা ওনার বায়োডাটা কেউ জানতে চাইলে উনি বলতেন দেবাশিসকে জিজ্ঞেস করে না। বাহ, এইটা উনি তখন সেই জায়গাটা তৈরি হয়ে যায়। সেইটাই আর কি। যে এবং মাঝে মাঝে যেটা হতো যে এক একটা জিনিস দেখাতাম, মানে ধরুন যেখানে উল্লেখ করা আছে যে ওনার করা প্রচ্ছদ, সেটা ঠিক আছে, কিন্তু অনেক ছবি আছে যেগুলোতে নাম লেখা থাকতো না, কিন্তু আমার দেখে মনে হতো এটা সত্যজিতের আঁকা। এবং গিয়ে যেমন ধরুন ছাড়পত্র বলে, সুকান্ত ভট্টাচার্য মারা যাবার পর একটা ছাড়পত্র বলে একটা ছোট্ট পুস্তিকা বেরিয়েছিল, এবং তাতে মানিকদার আঁকা একটা সুকান্তের স্কেচ ছিল, এবং তাতে মানিকদার কোনো উল্লেখ ছিল না। পূর্ণেন্দুবর্তীর প্রথম প্রচ্ছদ। তা আমি ওটা পেয়ে, বইটা পেলাম, পেয়ে মানিকদাকে কি বললাম, মানিকদা এটা আপনার করা? হ্যাঁ এটা তো আমার, এটা তো আমার। কোথাও তো নাম লেখা নেই। ও নাম দেয়নি, ও তাহলে সুভাষের কীর্তি, এটা তো আমার আঁকা। ফলে এই এবার উনি যে আনন্দ পাচ্ছেন তা নয়, আমারও তো একটা আবিষ্কারের আনন্দ আছে। একদম একদম। ফলে এইগুলো আমি ফলে প্রত্যেক দিন আর কি আমি, এবং আমার কাজই ছিল এই বিভিন্ন লাইব্রেরিতে যাওয়া, পুরনো বই, এবং কলেজ স্ট্রিটে ঘুরে ঘুরে পুরনো পত্র পত্রিকা বই এরম সংগ্রহ করা, এই করে গেছি। এইটাই করতে করতেই ফলে একটা সময় হলো যে তখন আর তথ্যতে আমি আটকে থাকতে ইচ্ছা করলো না আমার। আমি যেটা দেখলাম, এবং এই সত্যজিৎ নিয়ে কাজ করতে গিয়ে সত্যজিতের সংস্পর্শে এসেছে এমন কোনো লোককে আমি বাদ দিইনি। সবার কাছে গিয়ে ইন্টারভিউ করেছি, এবং মুশকিল হচ্ছে আমি তো তখন লিখতাম না, আমি তো ইন্টারভিউ করতাম তথ্য জোগাড় করার জন্য। ফলে শুধু ওই তথ্যটুকুগুলোই লিখতাম, আর আমার তখন ডায়েরি লেখারও অভ্যেস ছিল না। শুধু একমাত্র যেটা করতাম, মানিকদার সঙ্গে যখন দেখা হতো বা ফোনে কিছু কথা হতো, সেটা এসে লিখে ফেলতাম। কারণ লিখে ফেলতাম এই কারণেই যে প্রচুর তথ্য, তো আমি তো শুধু জিজ্ঞেস করতাম ওই তথ্যগুলো যাতে ভুলে না যাই, এইটাই। আর বাকিটা আমি লিখে রাখিনি। ফলত যেটা হচ্ছিল যে এই লোকের সঙ্গে কথা বলে, বিভিন্ন জনের সঙ্গে কথা বলে, তখন আমি দেখতে শুরু করলাম, যে ভাবতেও শুরু করলাম যে আমরা সত্যজিৎকে একটা বিরাট জায়গায় তুলে রেখেছি, কিন্তু আমরা সত্যজিৎকে বুঝি না। সত্যজিতের গল্প নিয়ে কখনো কোনো আলোচনা হয় না। সত্যজিতের ফিল্মও আমরা যদি জিজ্ঞেস করি যে কেন সত্যজিৎ বিখ্যাত, এই তো মৃণাল সেন আছে, তপন সিংহ আছে, ঋত্বিক ঘটক আছে, কিন্তু কেন সত্যজিৎকে নিয়ে? তখন যেটা আমি করতে শুরু করলাম যে একটু একটু বলতে শুরু করলাম যে সত্যজিতের ছবি কি করে দেখতে হয়। এবং সত্যি বলতে কি, আমি এখন যদি জিজ্ঞেস করা হয় যে আপনি সত্যজিতের সঙ্গে কতবার দেখা করেছেন, তা আমি বলবো ওটা 8 বারও হতে পারে, 60 বারও হতে পারে।
আমি তো গুনে রাখিনি ঠিক, ঠিক। কারণ আর তখন ওইটা কেটে গেছে, ওই মোহটা কেটে গেছে আমার, কিন্তু ভয়টা কাটেনি। মানে যখনই যেতাম আমার আর ওনাকে আমি কখনো দেখিনি যে উনি চুপ করে বসে আছেন, কখনো দেখিনি। কিছু না কিছু একা থাকলেই আমাকে দেখতাম কিছু না কিছু করে যাচ্ছেন, হয় বই পড়ছেন, নয় লিখছেন, নয় আঁকছেন, না মিউজিক শুনছেন, কিছু না কিছু করে যাচ্ছেন। এবং আস্তে আস্তে সাহসটাও বাড়ছে, ওনার পারমিশন নিয়ে শুটিং দেখতে যাচ্ছি, ফলে ওনাকে কাজটা করতে দেখছি, কিভাবে শুটিং হচ্ছে দেখছি, ফলে আমরা শুটিং দেখছি এবং যখন ফিল্মে দেখছি, পর্দায় দেখছি, তফাৎটা বুঝতে পারছি। ফলে সত্যজিতের ছবি দেখার একটা চোখ আমার কিন্তু তৈরি হয়ে গেছিল। এবং আমার আমার সৌভাগ্য যে এমন কিছু কিছু জায়গায় আমাকে বলতে ডেকেছিল। একবার মনে হচ্ছে ফিল্ম অ্যাপ্রিসিয়েশন কোর্সে আমাকে বললো সত্যজিৎ পড়াতে হবে, ওদের একটা বিরাট একটা 3 মাসের কোর্স, এবং সেখানে সব সত্যজিৎ ফিল্ম ইনস্টিটিউটের প্রফেসর, ক্যালকাটা ইউনিভার্সিটি, যাদবপুর ইউনিভার্সিটি, রবীন্দ্রভারতী ফিল্ম স্টাডিজের প্রফেসররা, পরিচালকরা, ক্যামেরাম্যানরা, এরা সব বলে। তার মধ্যে আমি কেন, মানে আমি বললাম যে আমি কেন, আমি কি বলবো? তো বললো হ্যাঁ সবাই বললো নাকি আপনি বলতে পারবেন। আমি গেলাম এবং গিয়ে আমার মনে আছে আমার যতটুকু বলার আমি বললাম, বললাম যে ব্যাস আমার তো আর কিছু বলার নেই। তখন 1 ঘন্টা মাত্র হয়েছে। যিনি ছিলেন তিনি বললেন 1 ঘন্টা, 2.5 ঘন্টার ক্লাস, কি বলবো আমি? এইবার দেখলাম যে আমার যে উপলব্ধিগুলো, তখন আর কোর্স নয়, উপলব্ধিগুলো যে আমি কিভাবে দেখছি, কিভাবে আবিষ্কার করছি, এগুলো বলতে শুরু করলাম। 1.5 ঘন্টা তো বলতে হবে তো। এবং আমার বলতে বলতে যেগুলো কোনো নোট ছিল না, যেমন ধরুন আমি পথের পাঁচালী নিয়ে বলছি, এবং বলতে বলতে একটা জায়গায় আমি বললাম যে ধরুন খুব পপুলার ছবি গুপি গাইন বাঘা বাইন, এই ছবিটা নিয়ে কখনো সেভাবে আলোচনা হয়নি, সবাই এটা ছোটদের ছবি বলেছে, কিন্তু আমার মনে হয়েছে যে পথের পাঁচালীর পর ওনার সবচেয়ে গুরুত্বপূর্ণ ছবি হচ্ছে গুপি গাইন বাঘা বাইন। এবার আপনারা জিজ্ঞেস করবেন যে কেন? কথা হচ্ছে একটা ছোট্ট নিদর্শন, গুপিকে গাধার পিঠে চড়ে গ্রাম থেকে বার করে দিল। মানে গুপি ওর বাবাকে ছেড়ে, গ্রাম ছেড়ে, বন্ধু বান্ধব ছেড়ে ও গ্রাম থেকে চলে যাচ্ছে। কি করে যাচ্ছে? গাধার পিঠে চেপে। এবং তখন গুপি কি করছে? ওর তো দুঃখ পাওয়া উচিত, কাঁদবে, এইটাই তো হওয়া উচিত। গুপি কি করছে? গুপি যেতে যেতে বলছে তৃতীয় সুর, ষষ্ঠ সুর, গুপি চলল বহু দূর, বাঘে যদি ধরে, গুপি যদি মরে, ওরে তার মানে কি? তার মানে হচ্ছে যে একজন শিল্পীকে যখন অপমান করা হয়, শিল্পী কিন্তু সেই অপমানটা গায়ে মাখে না, সে নিজের সৃষ্টিতে তখনও মগ্ন থাকে। যদি সে অপমানিত হতো, হয়ে বলতো দূর, আমাকে লোকে এরম অপমান করে, আমি আর গান লিখবো না, গানে সুর দেবো না, গান গাইবো না, তাহলে গুপির ওখানেই শেষ হয়ে যেত। কিন্তু গুপি তা করলো না। এইবার আমরা যদি গুপি থেকে যদি সরে আসি, এবার যদি পৃথিবীর ইতিহাসটা দেখি, যে এরকম অপমানিত হয়েও সে নিজের কাজকে কখনো নেগলেক্ট করেনি। আপনারা বলুন, কয়েকটা নাম বলুন। কেউ বলতে পারলো না। বললাম আমি কিন্তু 2টো নাম বলতে পারি। কি কি? রবীন্দ্রনাথ ঠাকুর, চার্লি চ্যাপলিন। এবার তার পাশে গুপিকে রাখুন। এবং সত্যজিৎ কিন্তু এই যেটা দেখালেন, এই দেখাটা তোমাকে বুঝতে হবে। এবং এই দেখাটা যদি না বুঝি, এই ব্যাপারটা যদি না বুঝি, কারণ দেখুন গুপি গুপি কে? গুপি তো গান তৈরি করে, গান লেখে তো, গুপি শুধু গায় না, গানটা লেখেও। সে গ্রাম থেকে অপমানিত হয়ে চলে যাচ্ছে, তখনও তার মনের মধ্যে কিন্তু কথা। এবং গুপি, আমরা প্রথম গুপি ক্যারেক্টারটা দেখি কি করে, তুমি চাষা আমি ওস্তাদ খাসা, অর্থাৎ এই যে ও যে মিলে গেল গানের কথায়, তাতে ওর যে কি আনন্দ, হা হা বলে ও হাততালি দিল, ওইটা তো ওর আনন্দ। ফলে এইটা যদি না আমরা বুঝতে পারি, তাহলে আমরা সত্যজিৎকে বুঝতে পারবো না। আজ পর্যন্ত গুপি গাইন ছবিটা শুরু হচ্ছে কোথায়?
কানুকাইনের ছেলে গুপির বড় গানের শখ, লেখা পড়লো, একদম। মিউজিক শেষ হলো, গুপি চলতে শুরু করলো। ওটা ছিল আমাদের ফিক্স শট। কেন? এটা তো আমাদের বুঝতে হবে। আমরা দেখেছি, আমরা ফিল্ম বলতে কি বুঝি? ফিল্ম বলতে বুঝি চলমান চিত্র, কিন্তু লেখা আমরা চারুলতায় দেখেছি যে দুটো হাত মিলতে এলো, মিললো না, ফ্রিজ হয়ে গেল শটটা, লেখা পড়লো নষ্টনীর। কেন উনি নষ্টনীরটা লিখলেন? মানে ওনার হাতটা দেখে ওনার মনে হয়েছিল যদি দর্শক বুঝতে না পারে, ফলে এই বাসাটা নষ্ট হয়ে গেছে, ফলে নষ্টনীরটা লিখে দিলেন। তাহলে গুপি গাইনের প্রথম ওই লেখাটা কেন লিখলেন উনি? কেন ফ্রিজ শটে ওনার শুরু হলো এটা? আমি আজ পর্যন্ত কোথাও দেখিনি যে এটার ব্যাখ্যা দিয়েছে। ব্যাখ্যাটা হচ্ছে সাহিত্যের যেখানে শেষ, ফিল্মের সেখানে শুরু। ওই 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 লাইন দুটো লিখে, ফলে এই বোধগুলো, ফলে আমার আস্তে আস্তে এক একটা ছবি আমি 25-30 বার করে দেখেছি, দেখে এক একটা জিনিস আবিষ্কার করেছি। এই আবিষ্কার গুণই হচ্ছে আমাকে এখনো সত্যজিতের প্রেম থেকে কেউ সরাতে পারেনি। এবং ইলাস্ট্রেশন, অনেকেই বড় বড় বই লিখেছেন, অনেক বই লেখা হয়েছে। আমি আপনাদের দেখাবার জন্যই আজকে একটা এনেছি। এই বইটা বেরিয়েছিল 1948 সালে, হাতে খড়ি। আচ্ছা। এর ছড়াগুলো এই যে অথই জলে মাছের খেলা, আকাশে চাঁদ তারার মেলা, ইটের দেওয়াল ইঁদুর করে, ঈশান কোণে ঈগল ওড়ে, উট পাখি মুখ উঁচিয়ে চলে, উষার উদয় পূব অচল। এবার দেখুন অচলে, এখানে দেখুন 1 2 3 4 5 6টা। আচ্ছা, এটা স্বরবর্ণ, বা যখন ব্যঞ্জন বর্ণ আসছে ক, এটা দেখুন এখানে তো 2 লাইনের মিল, অ আ হস্যই দীর্ঘই, হস্য দীর্ঘ। কয় কি হলো? ক খ গ ঘ উ। 5টা ওর যে মিলটা, এটা পরেরটাতে চলে এলো। আচ্ছা আচ্ছা, এর আগে এটা 1948, অর্থাৎ পথের পাঁচালী হতে তখনও 7 বছর বাকি রিলিজ করতে। ঠিক আছে, এবার দেখুন এর প্রচ্ছদ করলো সত্যজিৎ, ভেতরের ছবি আঁকলো সত্যজিৎ, এবং এর ছড়াগুলো লিখছে বিমল চন্দ্র ঘোষ। মৌমাছি নয়, এ হচ্ছে উজ্জ্বল এক ঝাঁক পায়রা, সেই মানে কমিউনিস্ট যে বিমল তার করা। এবার এইখানে সত্যজিৎ যেটা করলেন, যে প্রথমত ছন্দটা ভেঙে দিলেন, আর তার চেয়েও বড় যেটা করলেন, যে সত্যজিৎ মননে কিভাবে ফিল্ম রয়েছে দেখুন, ট ঠ ড ঢ মূর্ধন্য ঢয়, এসব একটা একটা করে ছবি, কিন্তু ঢয় 2টো ছবি। কেন? এটা হচ্ছে লং শট, ওরে বাবা, এটা ক্লোজ শট। মানে কোথাকার ফিল্ম কিভাবে ওনার মাথায় রয়েছে। ঠিক। আর একটা ছবি দেখাচ্ছি, মানে আমি বলছি যে সত্যজিৎ কিন্তু ফিল্ম নিয়ে পড়াশোনা করছেন, ফিল্ম দেখতে যাচ্ছেন, অন্ধকার ঘরে বসে ফিল্ম নোট নিচ্ছেন, ফলে মাথার মধ্যে ফিল্ম ঘুরছে। আবার দেখুন মৌমাছির চাক মাধ্যে জানে, এটা একটাই ছবি, ঠিক আছে, কিন্তু একটা ছবির মধ্যে 2টো ছবি আছে। একটা হচ্ছে মৌমাছির চাক, একটা মৌচাক, আর এটা ক্লোজ আপ। মানে দেখছেন কিভাবে এই সত্যজিৎ তৈরি হচ্ছে কিভাবে, এবং সেটা হাতে কলমে রেখে যাওয়া। এবং এইটা নিয়ে বইটা নিয়ে আলোচনা হয়েছে, কিন্তু এইভাবে কেউ দেখেনি। কারণ মুশকিল হচ্ছে এই একটা লিখেছিলাম হঠাৎ পাওয়া সত্যজিৎ, এটা পুরনো বইয়ের দোকান থেকে কেনা, তারপরে তো আনন্দ এখন এই বইটা রিপ্রিন্ট করেছে। এটা প্রথম যখন পুরনো বইয়ের দোকান থেকে পাই, তখন আমি এই ছবিগুলো মানে সমস্ত মানে ছবিগুলো ভালো করে দেখে এটা লিখেছিলাম 2004 সালে।
20 বছর আগে 20 বছর আগে এটা নিয়ে চর্চা করেছিলাম, এবং পুঙ্খানুপুঙ্খ যে দেখা, এবং তার চেয়েও ইন্টারেস্টিং কি জানেন, 48 সাল, এবং এই যে রঙিন ছবি, এর মধ্যে দেখুন কোথাও কিন্তু বর্ডার নেই, না, এটাতে বর্ডার, এটাতে নেই। অর্থাৎ ছোটদের কল্পনা আসলে আমরা যে এত সাহিত্য, এত গান, এত শিল্প, এত পেন্টিং, কেন? কল্পনা শক্তির বৃদ্ধি ঘটানোর জন্য। ফলে বাচ্চাদের যাতে কল্পনা শক্তি বৃদ্ধি হয়, এবং সত্যজিৎ এই হচ্ছে একটা প্রথম প্রাইমার যেখানে রঙিন ছবি করছেন, এবং একই সঙ্গে বাচ্চারা যাতে কল্পনা বিকাশ ঘটাতে পারে। আমি সহজ পাঠে কথা ভেবেও বলছি, বাংলায় এত ভালো প্রাইমার নেই, প্রাইমার মানে অবাক প্রকাশ নেই। এবং ছবিগুলো দেখুন, আমরা সহজ পাঠে কি দেখেছি, সব এক মাপের ছবি একদম। এখানে দেখেছেন, এটা চৌকো, এটা লম্বা, আচ্ছা আচ্ছা, এর মধ্যে মানে যদি কেউ কিছু শিখতে চায়, মানে সবটুকুকে মোটামুটি মানে তুমি কল্পনাতে ভেঙে দাও, কখনো কোনো বর্ডারে, এটা দেখুন লম্বা, মানে বাচ্চা নিজেই প্রশ্ন তুলবে যে কেন এটা এভাবে কেন না। এবার কি হচ্ছে দেখুন, আমি যখন একটা কথা বলবো, তা আমাকে তো সেইটা নিয়ে একটু জানতে হবে। ঠিক, একদম। এই যেমন এই যে বাঘ, আচ্ছা এটা তো ছোট, এটা তো ছোট, বাঘটা তো বড় কেন? কারণ বাঘটা তো খুব বড়, ফলে ছোটতে ধরানো যাবে না। ঠিক। ফলে এই যে, আর কিছু কিছু বলতেও হবে না, বাচ্চারা নিজেরাও শিখে ধরে ফেলে। বাচ্চাদের মতো বুদ্ধিমান কিন্তু খুব কম আছে, বাচ্চারা প্রকাশ করতে পারে না। আমাদের যেটা কি, যে আমাদের ধরুন একটা ফিল্ম দেখে আপনারও ভালো লাগছে, আমারও ভালো লাগছে, আপনারও ভালো লাগছে, এবার যদি বলি যে কেন ভালো লাগছে, আপনি প্রকাশ করতে পারলেন, আমি পারলাম না, আপনি পারলেন। ফলে এই যে প্রকাশ করা, এটা বাচ্চারা কিন্তু প্রকাশ করতে পারে না, কিন্তু বোঝে। ফলে দেখুন, প্রথমেই এই বইটা হাতে নিলে মনে হচ্ছে আমি একটা সেলের হাতে নিলাম, সত্যি তাই, একদম। এবং 48 সালে, এবং এটা হচ্ছে লিথো প্রিন্ট, 48 সালে এইরম আঁকা এবং এরম প্রিন্ট খুব খুব কঠিন ব্যাপার ছিল। এটাতে গ্লসি, আসলটা রেখে দিয়েছি, সেটা ম্যাট ফিনিশ। আচ্ছা। এবং এই ছবিগুলো তো দেখলে বোঝা যায় যে এই যে দেখছেন, এই যে কাঠবেড়ালি, এই যে ছোট 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 যে এই যে ছোট ছোট যে স্ট্রোক, এই যে স্ট্রোক, এই যে জৈন শিল্পের এই ব্যাপারটা হয়, এবং এটা হচ্ছে নন্দলালের পেটেন্ট। আচ্ছা। এবং সত্যজিৎ নন্দলালের ছাত্র, এবং এইখান থেকে উনি আস্তে আস্তে নিজেকে এমন জায়গায় পৌঁছে দিলেন যে সেখানে কিন্তু, এর মধ্যে আমি নন্দলালের প্রভাব প্রচুর দেখেছি, প্রচুর রয়েছে। পরে কিন্তু আর নন্দলালের প্রভাব সত্যজিতের মধ্যে পাওয়া গেল না, কারণ ওটা তখন আত্মস্থ করে ফেলেছে। এবং আরেকটা কি জানেন, সত্যজিতের ছবি এবং সত্যজিতের প্রচ্ছদ, সত্যজিৎকে বলা হয় বাংলা লেটারিং এর মাস্টার, ক খ ক্যালিগ্রাফির মাস্টার। ক্যালিগ্রাফি মানে হচ্ছে লেটারিং অ্যাজ আ আর্ট। এবং সত্যজিৎ এই যে ক লিখছেন, এই কটা কিন্তু ঠিক ক নয়, কারণ তখন উনি অসাধারণ ছবি আঁকতে পারেন, কিন্তু বাংলা টাইপটা, বাংলা লেটারটা ভালো শেখেননি। খ খ এরম নয়, খটা এই গোলটা আরো উপরে যাবে, বর্গজ এরম নয়। মানে 48-এ উনি যেভাবে বাংলা লিখছেন, যত দিন যাচ্ছে উনি নিজে তত শিখছেন, এবং সেই হচ্ছে আসল শিক্ষিত, যে স্বশিক্ষিত। এবং এটা কেউ সত্যজিৎকে শিখিয়ে দেয়নি। মানে উনি এগুলো লিখতে লিখতে যখনই এক একটা, যেমন থ, এই থটা হয়নি, এই থ নয়, বুঝতে পারছেন, ধ এরম নয়। পরে পরে যদি ও ধ দেখান, দেখবেন যে একদম বদলে গেছে। কারণ যখনই এই বাংলা টাইপের, বাংলা বর্ণের গ্রামারটা ধরে ফেললেন, আর রোকা গেল না ওনাকে, যা খুশি তাই করে গেলেন, কারণ আসলটা তো ধরে ফেলেছে। একজন ধ্রুপদী গায়ক যখনই স্বরগমটা তার আত্মস্থ হয়ে যায়, সে সুর নিয়ে যা খুশি করতে পারে। এই হচ্ছে সত্যজিৎ। আর মুশকিলটা কি, যে ধরুন আমি এই যে এই বইটা কেন দেখালাম, কেন বললাম, কারণ
শুধু চিত্র পরিচালক সত্যজিৎকে বিবেচনা করলে, আলোচনা করলে সত্যজিৎকে ধরা যায় না, সব নিয়ে দেখতে হয়। সিএলআর জেমস বলে একজন ওয়েস্ট ইন্ডিয়ান ক্রিকেট রাইটার ছিলেন, তিনি একটা কথা বলতেন যে যে শুধু ক্রিকেট জানে সে ক্রিকেটের কিচ্ছু জানে না। ঠিক। মানে হি হু নোজ ক্রিকেট, অনলি ক্রিকেট, হি নোজ নাথিং অ্যাবাউট ক্রিকেট। তেমনি সত্যজিৎকে যদি শুধু চিত্র পরিচালক হিসেবে ধরা হয় আপনি ধরতে পারবেন না, যদি একজন পেন্টার হিসেবে বা ইলাস্ট্রেটর হিসেবে ধরা হয় সত্যজিৎকে ধরা যাবে না। কারণ আমি যে দুটো উদাহরণ দেখালাম, ফলে চিত্র পরিচালক সত্যজিতের এই তো সূত্রপাত হচ্ছে তো একদম, যে উনি ভাবছেন কিভাবে। এবং প্রথমে কি দেখলাম যে তার ইলাস্ট্রেশনের মধ্যে চলচ্চিত্রের প্রভাব, পরে কি দেখছি তার চলচ্চিত্রের ভাবনা, পরে কি দেখছি তার ইলাস্ট্রেশনের মধ্যে চলচ্চিত্রের প্রভাব। সেটা কিরম, উনি যখন ছবি আঁকছেন ওভার দি শোল্ডার, মানে দুটো লোক দাঁড়িয়ে রয়েছে তার মধ্যখান থেকে একটা জিনিস দেখছি, ক্যামেরা অ্যাঙ্গেল। ওভার দি শোল্ডার মানে কি, ক্যামেরাটা পেছনে থাকে, এখানে একজন থাকে যার পিঠ বা কাঁধ একটুখানি দেখা যায়, আসলে আমি ওইটা দেখাচ্ছি। সত্যজিৎ ইলাস্ট্রেশনের মধ্যে ক্যামেরার দৃষ্টিকোণ চলে আসছে, ঠিক এর বিপরীত। বুঝতে পারছেন? মানে এই জিনিসটা না করলে, মানে না বুঝলে আর কি, তাই জন্যই যেটা হয় যে সত্যজিৎকে আমি একটা বায়োডাটা করেছিলাম ওর, যে তাতে দেখিয়েছিলাম যে ধরুন 1960, এই 1960-এর 12টা মাসে সত্যজিৎ কি কি করছেন, লিখছেন, এতগুলো বলে প্রচ্ছদ আঁকছেন, প্রবন্ধ লিখছেন, ছড়া লিখছেন, ফিল্ম দেখছেন, ফিল্ম করছেন। ফলে এই সবটা মিলেই কিন্তু আসলে ওই সত্যজিৎ। ফলে এইটা আমি চেষ্টা করতাম। আর সত্যজিতের একটা সুবিধা হয়েছে কি, যে আমি প্রশ্রয়টা পেয়ে গিয়েছিলাম। ফলে যখনই যেতাম একটা ফোন, মানিকদা আপনি সন্ধ্যাবেলা বাড়ি থাকবেন, আমি যাবো 10 মিনিটের জন্য। হ্যাঁ চলে এসো। যদি কাজ না থাকতো আমি চলে যেতাম। সেই 10 মিনিটটা কখনো কখনো আধ ঘন্টাও হতো, কখনো 1 ঘন্টাও হতো, কখনো আবার 15 মিনিটও হতো, এরকম। ফলে নানা রকম আমার যে প্রশ্নগুলো বা আমার কিছু দেখাবার থাকলে দেখিয়ে দিলাম। তারপরে যে নানা আলোচনা হতো, সেই আলোচনাগুলো দেখিয়ে দেখিয়ে বা আলোচনাগুলো শুনে আমার নানা রকম জিনিস আমি আবিষ্কার করেছি। সেই আবিষ্কারগুলো হচ্ছে আমার নিজস্ব আবিষ্কার একদম। যেমন একটা ঘটনা বলি, সেটা হচ্ছে একবার গেলাম, শঙ্কু একাই 100 বইটা বেরিয়েছে তার আগের দিন। তা আমাকে বললেন বইটা দেখেছো? তা আমি বললাম না অনেকটা দেখিনি, কালকে বেরিয়েছে, আমি 2-1 দিনের মধ্যে নিয়ে নেবো। বলে দাঁড়া, ওরা আমাকে বই পাঠিয়েছে বলে ওই প্যাকেটটা ছিনলেন, একটা বই নিয়ে লিখলেন স্নেহের দেবাশিসকে, মানিকদা বলে বইটা দিলেন, দিয়ে বলেন কিরম প্রচ্ছদটা হয়েছে। এবং উনি করেছিলেন কি, ওই এখন ওই ছবি, ছোট ছবি বড় করতে গেলে যেমন পিক্সেল ভেঙে যায়, সেরকম পিক্সেল ভেঙে গেছে এবং সেরকম ভাবে শঙ্কুর ছবিটা এঁকেছে। আর আমি তো একটু বেশি পাকা প্লাস মফস্বলে, ফলে আমি ছবিটা দেখে উনি আমাকে জিজ্ঞেস করলেন কিরম হয়েছে মলারটা। আমি বললাম, আমার এখনো মনে আছে যে মানিকদা আপনি 61 সালে চলচ্চিত্র পত্রিকায় ঠিক এরম ভাবে একটা রবীন্দ্রনাথের ছবি এঁকেছিলেন। ও তাই বুঝি? মানে শিল্পী যত বড়ই হোক, সে আমিও যদি একটা ছবি আঁকি আর সত্যজিৎ রায় যদি একটা ছবি আঁকে, যখন সেটা দেখায় দেখে আসলেও শুনতে চায় ভালো, খুব ভালো। তা আমি বলেই বুঝতে পারলাম যে আমি ব্লান্ডারটা যা করবার করে ফেলেছি। মানে এটা কিন্তু অসাধারণ, আপনি করলেন কি করে? মানে এইসব বলে একটু ম্যানেজ ট্যানেজ করবার চেষ্টা করলাম, দেখলাম উনি কিন্তু মানে সেই হাসি মুখটা নেই, কিন্তু যা করবার করে ফেলেছে। আমি তখন হঠাৎ জিজ্ঞেস করলাম, আচ্ছা মানিকদা, শঙ্কু তো 69টা ভাষা জানে, আপনি কটা ভাষা জানেন? তাতে উনি হো হো করে হেসে ফেললেন, বলে না না আমি বাংলা, ইংরেজি আর একটু একটু হিন্দি জানি, আর কিছু জানি না। তবে শোনো, আমি একবার ব্রেখটের গ্যালিলিও নাটকটা, এটা ইংরেজি অনুবাদ পড়ে আমার মনে হয়েছিল যে অনুবাদটা ঠিক হয়নি, অরিজিনাল পড়বো বলে আমি একবার জার্মান ভাষা শিখেছিলাম এবং শিখলাম, অরিজিনাল বইটা নিয়ে এসে পড়লাম এবং খুব একটা খারাপ শিখিনি, কারণ ওইটা আমি অনুবাদ করতে শুরু করে দিলাম এবং অর্ধেকটা অনুবাদ হয়ে যাওয়ার পর হঠাৎ শুনলাম যে বর্ধমান বিশ্ববিদ্যালয়ের অবন্তী সান্যাল
এটা নাকি অনুবাদ করে ফেলেছেন। তা আমি আর করলাম না, দেখুন করে ফেলেছে যখন আমি আর করলাম না। তা আমি বললাম, বলেন কি আপনি এটা অনুবাদ করছিলেন, স্যার গেল কোথায় সে অনুবাদ? বল এ কবেকার কথা, সে কোথায় আছে কি আর জানি। মানে একটা মানুষ, সে একটা নাটক পড়ে অরিজিনাল পড়বে বলে একটা ভাষা শিখে ভাষা ফেলবে। শিখে ফেললেন, সত্যি। মানে এই যে এটা তো, এই আবিষ্কারটা তো আর কেউ তো কেউ জানলোই না, কিন্তু এটা এইরকম আমার কাছে অসংখ্য এইরকম এই ধরনের তথ্য আমি আবিষ্কার করেছি। যেমন একবার একটা বই বেরোলো যখন ছোট ছিলাম, ওনার অটোবায়োগ্রাফি, হুম, এবং এই অটোবায়োগ্রাফিটা যখন সন্দেশে বেরোলো 2 কিস্তিতে, তারপর বই হলো, এবং বইটার পেছন দিকে দুটো জিনিস আছে। একটা হচ্ছে জিনিওলজি, বংশলতিকা, মানে ওর বাবা তার বাবা তার বাবা থেকে কিভাবে। আর একটা আছে ওর তো ব্রাহ্মদের যখন নামকরণ হয় তখন একটা নামকরণ উৎসব হয় ওই ব্রাহ্ম সমাজ মন্দিরে, আচ্ছা, এবং সেখানে ওই এদের এই নাম রাখা হলো বলে একটা, আমাদের যেমন ঠিকুজি আছে ওদের একটা আছে, এই অমুক অমুকের পুত্র অমুক অমুক তারিখে ওর নামকরণ রাখা হলো সত্যজিৎ ইত্যাদি ইত্যাদি। এবং সেখানে সই রয়েছে, 3 জনের সই আছে সাক্ষী হিসেবে। তার মধ্যে একজনের নাম হচ্ছে কাদম্বিনী গঙ্গোপাধ্যায়, আচ্ছা, প্রথম বাঙালি ডাক্তার, হ্যাঁ, মহিলা হুম, ডাক্তার, হুম, এবং তারিখটা হচ্ছে 1923। তা আমি বইটা দেখে পড়েছি, পড়ে আর আমি তো যেহেতু সত্যজিৎ, ফলে আমি একদম খুঁটিয়ে দেখছি কি লেখা আছে, কোথাও কি আছে। গিয়ে প্রথম যেটা আবিষ্কার করলাম কাদম্বিনী গঙ্গোপাধ্যায় 1, 2 নম্বর যেটা আবিষ্কার করলাম যে 1923, 2রা মে 1923, সত্যজিৎ জন্মেছে 1921 সালে। তা একজনের নামকরণ কখন হয়? হ্যাঁ, 6 মাসের মধ্যে হয়ে যায়, তো 2 বছর পর কেন? এই দুটো প্রশ্ন নিয়ে আমি গেলাম যে মানিকদা, আমি দেখলাম, আচ্ছা মানিকদা 2 বছর বয়সে নামকরণ অনুষ্ঠান কেন? তো বলছে ও সে তো এক ঘটনা, আমার তো প্রথমে নাম ছিল তো প্রসাদ, প্রসাদ নামটা চেঞ্জ করে 2 বছর বয়সে সত্যজিৎ রাখা হয়। তাই নাকি, প্রসাদ? তো প্রসাদ হলো না কেন? বলল যে রামানন্দ চট্টোপাধ্যায় মানে প্রবাসীর যিনি সম্পাদক, তার ছোট ছেলের নাম হচ্ছে প্রসাদ, কিন্তু ওকে আমরা মুলু বলে চিনতাম। তো ও পাঠভবনে, শান্তিনিকেতন পাঠভবনের ছাত্র, রবীন্দ্রনাথের খুব প্রিয়, সুকুমারের খুব প্রিয়, এবং ও খুব অল্প বয়সে মারা যায়। তা এইটা যখন ওরা জানতে পারে তখন নামটা চেঞ্জ করে ফেলে, যে একজন অল্প বয়সে মারা গেছে তার নামে নামকরণ হবে, তখন সত্যজিৎ রাখা হয়। এবং এটার আরো বিস্তার আছে, কিন্তু এই যে সত্যজিৎ নাম যে প্রথমে প্রসাদ ছিল, এটা কিন্তু আমার আবিষ্কার। এবং আমি যে বায়োডাটা তৈরি করি তখন তো এইসব লিখি না, আমি তো লিখতে পারতাম না, আমি তো তথ্য পঞ্জি করতাম, ফিল্মোগ্রাফি করতাম, এইসব করতাম, কিন্তু লিখতাম না। এই লেখা নিয়েও পরে বলছি। তা ফলে কি হলো, আমি ওই বায়োডাটাতে লিখলাম যে 1921 সুকুমার রায় ও সুপ্রভা রায়ের প্রথম ও একমাত্র সন্তান প্রসাদের জন্ম। আচ্ছা, 1923 সত্যজিৎ রায়ের নাম প্রসাদের পরিবর্তে সত্যজিৎ রাখা হলো। দুটো তথ্য, একদম, কিন্তু এই তথ্যটা আমার, আমি যদি প্রবন্ধ লিখতাম যেভাবে থাকতো, কিন্তু এটা এখন অন্তত 100 জন এটা কপি করেছে, কোথাও আমার নাম কোথাও দেয়নি। এইরকম এই আবিষ্কারগুলো কিন্তু এরকম অসংখ্য। আমি পরে যখন কোভিডের সময় আর যখন কিছু কাজ ছিল না, তখন আমি এই সত্যজিতের ওই আমার যে নোট, যে ডায়েরি বা নোট খাতা, সেখান থেকে ওই খাতাগুলো দেখতাম আর এক একটা করে ছোট 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 করে ফেসবুকে লিখতে শুরু করলাম। এবং আমি প্রায় অন্তত 23-24টা এপিসোড লিখেছিলাম, এবং তার সঙ্গে আনুষঙ্গিক ছবি, নানা রকমের ঘটনা যেগুলো মনে পড়ছে, এবং সেটা খুব পপুলার হয়েছিল আর কি। এবং তাতে তো সত্যজিৎকে অন্যরকম ভাবে তো চেনা যাচ্ছে। একদমই তাই। এই একটা ঘটনা বলি, ন্যাশনাল লাইব্রেরিতে যাই, গিয়ে পত্রপত্রিকা দেখি, এরম দেখি, মাঝে মাঝে এসে মানিকদাকে বলতাম এইরকম। তো মানিকদা জিজ্ঞেস করলো কি তোমার কাজ কিরম হচ্ছে,
তেমন মানে এমনি ঠিকই আছে, কিন্তু ন্যাশনাল লাইব্রেরিতে গেলে বড্ড সময় নষ্ট হয়। বুঝতেই পারছেন তো, আমি শনি রোববার শুধু ন্যাশনাল লাইব্রেরিতে যেতাম, সেই তখন ভদ্রেশ্বর থেকে ন্যাশনাল লাইব্রেরি আলিপুরে, ধরুন 3টে বই দিয়ে রিকুইজিশন স্লিপে লিখে বসে রইলাম, 1.5 ঘন্টা বাদে NF নট ফাউন্ড বলে চলে এলো। বলে একদিন খুব বিরক্ত হয়েছিল, জানেন তো, হয়ে গেল অ্যাসিস্ট্যান্ট লাইব্রেরিয়ানকে আমি একদম গিয়ে কমপ্লেন করি যে আমি যে পত্রপত্রিকা চাইছি সেগুলো নিয়ে কেউ গবেষণা করছে আমার মনে হয় না, তাহলে আমি পাচ্ছি না কেন। তখন মনে আছে ভদ্রলোকের নাম নচিকেতা ভরদ্বাজ ছিলেন। উনি বললেন আপনি একটা কাজ করুন, আপনি নিচে চলে যান, ন্যাশনাল লাইব্রেরির স্টক রুমটা নিচে চলে যান, আপনি দেখুন তো মানে মানে আছে অত তো আপনাকে দিচ্ছে না, না আপনাকে হ্যারাস করবার জন্য দিচ্ছে। আমি গিয়ে দেখলাম যে যে বইগুলো যে ভাবে সাজিয়ে রাখা দরকার সেভাবে নেই। মানে একটা বই এখানে থাকা দরকার, তারপরে এটা থাকা দরকার, সেটা পরের তাকে আছে। মানে ওরা বইগুলো ফেরত আসছে ঠিকভাবে রাখছে না, সে কারণে সেখানে খুঁজে পেত না। একজন এরকম ভাবে রেখে দিয়ে চলে গেল, অন্যজন খুঁজে পেল না। আমি গিয়ে 2 দিন ধরে পুরোটা সাজিয়ে দিলাম, তারপর যা পাই সঙ্গে সঙ্গে চলে আসে। উনি বললেন হ্যাঁ এটা তো ঠিক, লাইব্রেরিতে যদি যেখানকার বই সেখানে যদি না থাকে ও তো জীবনে খুঁজে পাবে না। হ্যাঁ মানিক দা, আমার সঙ্গে যখন এই দেখা সাক্ষাৎটা হলো, পরের মাসে সন্দেশে একটা গল্প বেরোলো। গল্পটার নাম ধাপ্পা। গল্পতে দেখা যাচ্ছে যে একজন ম্যাজিশিয়ান, সে শুধু ম্যাজিশিয়ান নয়, তার ম্যাজিকের বইয়ের সংগ্রহ অসাধারণ, এবং ওই বইগুলো গুছিয়ে রাখবার জন্য একজন লাইব্রেরিয়ানকে, যে লাইব্রেরি সায়েন্স পাশ করে বেকার বসে রয়েছে, তাকে ডেকে এনে, তার বন্ধুর ছেলে তাকে ডেকে এনে সাজিয়ে রাখছে। সেই সময় ওর একজন পুরনো বন্ধু, ম্যাজিশিয়ানের পুরনো বন্ধু, তার সঙ্গে দেখা করতে আসে, কারণ তার ভাইজির জন্য একটা অটোগ্রাফ নেয়, বিখ্যাত ম্যাজিশিয়ান। তো ও দেখা করেনি, তো চলে যায়। কয়েকদিন বাদে ও দেখে যে একটা বিখ্যাত বইয়ের 2টো ভলিউমে বইটা কমপ্লিট, তার একটা ভলিউম আছে আর একটা ভলিউম নেই। তখন ওর মনে হলো যে এটা নিশ্চয়ই আমার ওই বন্ধু যার সঙ্গে দেখা করিনি তার কাজ। ও একদিন তার বাড়িতে চলে গেল। তখন বলছে বাবা তুমি আমার বাড়িতে চলে এলে, মানে বিখ্যাত, মানে যেমন পিসি সরকার যদি আমাদের বাড়িতে আসে এরকম আর কি, তো বাড়িতে চলে এলে, আমি খুবই দুঃখিত সেদিন তোমার সঙ্গে দেখা করিনি, বলো কি জন্য গেছিল। বলো আমার ভাইজির একটা অটোগ্রাফ না। বললো তুমি কিছু মনে করো না, ওই ম্যাজিশিয়ান বলছে তোমাকে একটা কথা বলবো। বলে হ্যাঁ। বলেছে আমার ওই যে 2 ভলিউমের একটা বই তুমি নিয়ে চলে এসছো না। তখন ও খুব হাসছে, বলছে চলে আসেনি, তোমার ঘরের মধ্যেই বইটা আছে, আমি সরিয়ে অন্য জায়গায় রেখে দিয়েছি। বুঝতে পারছেন, মানে বোঝা যাচ্ছে যে এই যে আমি যে লাইব্রেরি সায়েন্স পাস করেছি, করে এই কাজ করছি, এই যে বোঝাই গেল যে এই যে ঘটনাটা বললাম, এবং আমি বুঝতে পারলাম একটা কারণে যে সত্যজিতের গল্পের প্লট গুলো কিন্তু ঘরে বসেই কিভাবে পান। এইটা আমার মনে আছে। আমার মনে আছে একটা ঘটনা, চকদিঘিতে ঘরে বাইরে আউটডোর হচ্ছে, তো আমি গেছি চকদিঘিতে, ওনাকে বললাম, আমি ওনাকে জিজ্ঞেস করলাম যে মানে চকদিঘিতে হচ্ছে, আমি যাব? বলে হ্যাঁ যাবে। আচ্ছা তুমি এক কাজ করো, অনিলবাবুর সঙ্গে কথা বলে নাও, অনিল প্রোডাকশন ম্যানেজার, মানে আমি যাব কি করে যাব, বা আমার তো হেড তো থাকবে, তো লাঞ্চ করতে দেবে। তা আমি অনিলবাবুকে বললাম অনিলবাবু আমাকে মানে পারমিশন দিয়েছেন, আমি যাচ্ছি। তো বলছে তাহলে শুনুন, আমরা পরশুদিন বেরোচ্ছি, আর এখান থেকে গাড়ি 8টার সময় বেরোবে, আপনি 8টার মধ্যে এখানে চলে আসুন, মানে সত্যজিৎ রায়ের বাড়িতে। আমি বললাম না শুনুন, আমি তো ভদ্রেশ্বর থাকি, আপনি শুধু বলে দিন চকদিঘিটা কোথায়। তো বললেন চকদিঘি 2 রকম ভাবে যাওয়া যায়, বর্ধমান দিয়ে যাওয়া যায়, তারকেশ্বর দিয়ে যাওয়া যায়। আপনি এরকম ভাবে আমি পৌঁছে যাবো, আপনাকে দেখতে হবে না। তো আমি যথারীতি চলে গেলাম, গিয়ে দেখি না সব তোড়জোড় হচ্ছে, মানে একটা বাড়ির সামনে মানে ঘুরে বেড়াচ্ছে। হঠাৎ আমাকে, আরে তোমাকে তো আসবার সময় দেখতে পেলাম না, তুমি কি করে এলে? আমি তো বাড়ি থেকে এসেছি। বাড়ি থেকে কি করে এলে তুমি? এবার আমাকে ডিটেলসে আমাকে বলতে হলো। ভদ্রেশ্বরে গেলাম, ওখান থেকে ট্রেনে চেপে শেওড়াফুলি গেলাম, শেওড়াফুলি থেকে ট্রেনে চেপে তারকেশ্বর গেলাম, তারকেশ্বর থেকে বাসে করে এখানে এলাম। বলে ও তার মানে এরম ভাবে এলে, আচ্ছা পুরোটা শুনলেন। আমি বুঝতে পারলাম যে উনি শুনলেন, কিন্তু মনে গেঁথে গেল। এই যে আমাকে যদি জিজ্ঞেস করা হয় যে সত্যজিৎ রায়ের
কোন গুণটা, এতদিন ধরে তো মিশেছি, মানে ধরুন প্রথম দেখা হচ্ছে 77 থেকে 92, তো কোন জিনিসটা আমার সবচেয়ে বেশি ভালো লেগেছে ওনার চরিত্রে, তা আমি বলবো শ্রোতা সত্যজিৎ। মন দিয়ে শোনা, এটা কিন্তু খুব কঠিন, খুব কঠিন। আপনি দেখবেন, আপনি যখন দুজনের মধ্যে কথা হবে, দেখবেন ওর কথা শেষ হবার আগেই আমরা কথা বলতে শুরু করি। করি তো। ফলে এটা বিরাট একটা গুণ। আমার একটা মনে আছে, আমার এক বন্ধু আজকালের, সে তার অনেক দিনের ইচ্ছা সত্যজিতের সঙ্গে দেখা করবে, কথা বলবে। আমি একদিন ওনার পারমিশন নিয়ে গেলাম, ওকে নিয়ে গেলাম। তার নাম বলছি না, সে খুব বিখ্যাত মানুষ, এবং তার যত প্রশ্ন, এবং সে খুব পড়ুয়া, তার যত প্রশ্ন ছিল আর কি, সে বলতে শুরু করলো, আমি এইটা দেখেছি, অমুক দেখেছি, এইটা দেখে আমার এইটা মনে হয়েছে, আমি এটা আপনাকে জিজ্ঞেস করবো বলে প্রায় এক টানা 10-15 মিনিট বললো। বললো আপনার কি মনে হয়? সত্যজিৎ না পুরোটা গালে হাত দিয়ে শুনলো, শুনে বললেন, তুমি এতক্ষণ কি বললে আমি কিছুই বুঝতে পারিনি। মানে ও এতটাই উত্তেজিত হয়েছিল এবং এত রকম প্রশ্ন করেছে যে ওর কথার মধ্যে তার ভালো লাগা, তার মন্দ লাগা, তার প্রশ্ন সব মিলিয়ে যে পুরোটা ঘেঁটে গেছে একদম। কিন্তু এই যে এতক্ষণ ধরে যে কথাটা বললো, সত্যজিৎ একবারও ওকে প্রশ্ন করেনি বা ওকে থামিয়ে দেয়নি। এটা হচ্ছে সত্যজিৎ একটা বড় গুণ, বিরাট গুণ। এবং এই যেটা বলি, অনেকক্ষণ হয়ে গেছে, এবার থামবো। একটা ঘটনা বলে, একদম একদম, এটা অলোকনাথ দের কাছ থেকে শোনা। অলোকনাথ দে হচ্ছে ওর অ্যাসিস্ট্যান্ট মিউজিক ডিরেক্টর। যে সত্যজিৎ রায় যখন মিউজিক করতেন, উনি ইংলিশ নোটেশন বা ওয়েস্টার্ন নোটেশনে করতেন, ওই যেটা সাইন মিউজিকটা করতেন। এবার প্রত্যেক দিন তো এক একটা করে, মানে 2 কি 3 কি 4 পিস রেকর্ডিং হবে, উনি সেটা অলোকনাথ দেখে দিতেন। অলোকনাথ দে এবার যারা যারা বাজাবে, এবং 10টা ধরুন ভায়োলিন আছে, 2টো চেলো আছে, ড্রাম আছে, এইসব যন্ত্রগুলো আছে, সিনথেসাইজার আছে, তাদের কোন কোন বাজনাটা বাজাতে হবে সেটা উনি আবার বাংলা স্বরলিপি করে দিতেন, কারণ ওরা ওয়েস্টার্ন নোটেশন জানতো না, সেটা অলোকনাথ দে করে দিতেন। তা অলোকনাথ দে বলছে, মাঝে মাঝে না মানিকদা জিজ্ঞেস করে, কি অলোক হলো, কি অলোক হলো, কারণ অনেকবার রিহার্সাল দিতে হবে তো, তারপর উনি শুনবেন, তারপর উনি ভেতরে যাবেন, তারপর পুরোটা মিলে একসঙ্গে হবে, তবে তো হবে। তখন অলোকনাথ দে বললো যে, না মানিকদা 1 মিনিট, কেন এত, কখন তো দিয়েছি তোমাকে। বলে, না মানিকদা, ওরা তো ইংরেজি নোটেশন ওয়েস্টার্ন নোটেশন জানে না, ওদের বাংলা স্বরলিপিটা করে দিতে হয়, তাই একটু দেরি হচ্ছে। ও, ওরা বোধহয় জানে না ওয়েস্টার্ন নোটেশন। বললো, না মানিকদা কিছু জানে না। বললো, আচ্ছা আচ্ছা, হয়ে গেল। ঘটনাটা ঘটছে শনিবার, আবার সোমবার, রোববার বন্ধ, সোমবার। এবং সোমবার যখন উনি অলোকনাথ দেখে যে স্বরলিপিটা দিচ্ছেন, সেটা বাংলা স্বরলিপি। তখন অলোকনাথ দে বলছে, ও আপনি বাংলা স্বরলিপিও জানতেন? বললো, না না, ওই তো একদিন সময় পেলাম, শিখে নিলাম। এবার শুনুন ওর মিউজিক সেন্স কিরম। ওনার 10টা বেহালা থাকে, ওর মিউজিকের মধ্যে 10টা বেহালা থাকে, এবং ওরা একসঙ্গে একই সুরটা বাজায়, একটা বেহালা না। এবং এটা ঘরে বাইরের মিউজিকের সময়। তা হলো, রিহার্সাল হলো, সব হয়ে গেল, উনি ভেতরে চলে গেলেন, সব একসঙ্গে মিউজিকটা তৈরি হলো। হঠাৎ লাল আলো জ্বলে উঠলো, মানে ভুল হয়েছে কোথায়। উনি বেরিয়ে এলেন, বেরিয়ে এলে বললেন, এই বেহালাতে একজন কোমল গায়ের বদলে শুদ্ধ গা বসিয়েছে। এবার কে ভুলটা করেছে? কোমল গায়ের বদলে শুদ্ধ গা বসিয়েছে। এবার প্রত্যেকে 10 জনকে আলাদা আলাদা করে বাজাতে হলো, বাজাও বাজাও বাজাও। বলে একজন বয়স্ক বেহালা বাদকের কাছে গিয়ে বলে, এই এই আপনি এটা 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 শুদ্ধ হবে, এই কোমল হবে, আপনি শুদ্ধ বাজিয়েছেন। ভাবুন, অতগুলো মিউজিক, অতগুলো বেহালা, তার মধ্যে থেকে একজন শুধু একটু কোমল গায়ের বদলে শুদ্ধ বসিয়েছে, সেটা ওর কানে লেগেছে। আপনি এইটা শুনে যদি মনে হয় যে আমি খুব বোদ্ধা মিউজিকের, তা নয়। কিন্তু আমার ঘটনাটা মনে আছে অন্য কারণে।
কারণ এইটা যখন হচ্ছে তখন কামুদা ছিল, কামু মুখোপাধ্যায়। মানিকদা যখন শুনছেন, কামুদাও আস্তে আস্তে পাশে এসে দাঁড়িয়েছে, এবং দেখা গেল সবচেয়ে বয়স্ক যে ভদ্রলোক তিনি এই ভুলটা করেছেন। তা বলছেন আপনি একটু বাজান এটা, এবার এখানে এটা কোমল দিন, এটা কোমল গা, কোমল গা। হঠাৎ কামুদা বলল, মানিকদা ছেড়ে দিন, ও পারবে না, তুমি আবার এর মধ্যে নাক গলাতে এসছো কেন, তুমি কি বোঝো হে? বলে না না, বোঝা টোঝার জন্য না, আপনি দেখুন না বয়স হয়ে গেছে, গাটা দেখুন না খড়খড়ে, এখানে কোমল গা আনবে কি করে? আচ্ছা, ফলে ফলে এই ঘটনাটার জন্য আমার কিন্তু এই ঘটনাটা মনে আছে, আছে। নাহলে মনে থাকার কোনো কারণ নেই আমার, কারণ আমি শুধু ওনাকে দেখতে যেতাম, আমি তো আর মিউজিকে কিছু বুঝি না। ফলে ফলে এই যে আমি এইটা মনে আছে, এবং এখানে একটা জিনিস বোঝা যায় যে সত্যজিতের মিউজিক সেন্সটা কোন পর্যায়ে ছিল। এবং আমি তো ওর বাড়িতে যেতাম অসংখ্য দিন, যে আমি বাবুদার ঘরে, সন্দীপ রায়ের ঘরে বসে থাকতাম, ওর সঙ্গে কথাবার্তা বলতাম, আর সন্দীপও আমাকে প্রচুর স্নেহ করেছেন, মানে স্নেহ দিয়েছেন। এবং আমার সৌভাগ্য যে আমার বিয়ের কার্ড সন্দীপ রায়ের করা, এসছিল বিয়েতে। তা যাই হোক, তা ওই আমি যেতাম ধরুন 7:30 8টা, এবং ফিরতাম প্রায় দৌড়ে দৌড়ে, মানে 10টা, ওরা ওরা 9টায় খেত, বলতো আরে বসুন না বসুন না, ঝট করে আসছি। এবং মানিকদা ওই ঠিক 9টার সময় উনি ওই ওনার নিজের কাজের ঘর থেকে খাবার ঘরে যাচ্ছেন, এবং আমি অসংখ্যবার শুনেছি যে শীষ দিতে দিতে যাচ্ছেন, এবং সেটা অবশ্যই কোনো ওয়েস্টার্ন, মানে মোৎসার্ট বা বাগ বা বিটোভেনের কোনো মিউজিক, ওই শীষ দিতেন, অসাধারণ শীষ দিতেন। এবং আর একটা হচ্ছে যে আমার মনে হতো যে উনি যখন রিহার্সাল দিতেন ওই ওই সরগমটা বলে বলে, তখন আমার দূরে বেসুরো গাইছে ভদ্রলোক, কিন্তু যে একদম একদম প্রত্যেকটা নোটেশন ঠিকঠাক ভাবে যে গাইছেন, এবং সেটা কিন্তু আমি অনেক পরে বুঝি, যে কিভাবে ওই গলাতেও কিভাবে ঠিক সুরে গাইতে হয়, সেটা কিন্তু আমি ওই দেখে দেখে একটু আধটু শিখেছি আর কি। ফলে সত্যজিৎ নিয়ে আমার অনেকগুলো ঘটনা এরকম টুকটাক আমার মনে আছে। এবং আমার আরো আরো নানা রকমের ঘটনা আমার মনে আছে। প্রথম দিকে উনি যখন বই আমাকে উপহার দিতেন, স্নেহের দেবাশিসকে সত্যজিৎ রায়, এরকম করতে করতে হঠাৎ একদিন একটা বই দিলেন, স্নেহের দেবাশিসকে মানিকদা। আমি ওইটা দেখেই আবার বলেছি আফটার অল মফস্বল, আমি দেখে বললাম মানিকদা, আপনাকে আমি মানিকদা বলতে পারি? বলে কেন, তুমি কি ভেবেছিলে মানিক জেঠু বলবে? মানে এই যে রসিকতা বোধ গুলো, মানে সেন্স অফ হিউমারটা তো প্রচন্ড। ফলে এরকম নানা রকমের ঘটনা আমার ওই হঠাৎ হঠাৎ মনে পড়ে। ফলে আর একটা ঘটনা বলে তাহলে শেষ করি। সেটা হচ্ছে যে সদ্গতি আর পিকু তৈরি হয়ে গেছে। সদ্গতি হচ্ছে টেলিভিশনের জন্য, আর পিকু হচ্ছে ফরাসি টিভির জন্য। ফলে আমাদের তো দেখার সুযোগ নেই। তো আমি একদিন মানিকদাকে গিয়ে বললাম যে মানিকদা, এরকম আমি সদ্গতি পিকুটা দেখতে পাবো না? বলিস, তুমি দুদিন আগে বললে না, গর্গিত তো একটা শো হয়ে গেল, ঠিক আছে এরপরে যখন হবে তোমায় খবর দেবো। হয়ে গেছে, মাস 3-4 হয়ে গেছে, হঠাৎ অফিসে একটা ফোন, আর ফোনগুলো হচ্ছে ওই বোর্ড থেকে আসতো, বোর্ডে থাকতো, ওখান থেকে চাইলে ফোনটা লাইব্রেরিতে যেত। তো হঠাৎ আমাকে ওই বললো যে দেবাশিস আপনার ফোন। তো আমি কাজ করছিলাম, করে ফোনটা ক্যাজুয়ালি ধরেছি, ধরে আমি তো ফোনটা করলো, আমি সত্যজিৎ রায় বলছি। এবং আমি সত্যজিৎ রায় মানে কেউ, আমি হ্যাঁ কে সত্যজিৎ রায়? তা তখন বলছে যে তুমি কজন সত্যজিৎ রায়কে চেনো? বলতে আমি তো উঠে দাঁড়িয়ে পড়েছি, মানে আমি আশাই করিনি বা বিশ্বাসই করতে পারছিলাম না যে সত্যজিৎ রায় আমাকে ফোন করবেন। ফলে ওরকম আমি তো উঠে দাঁড়িয়ে বলি, না মানে, না মানে, হ্যাঁ মানে, আসলে আমি, হ্যাঁ মানে, না মানে, আমি আমি একদম পাজল হয়ে গেছি। উনি বললেন হ্যাঁ বুঝতে পেরেছি, না মানে হ্যাঁ শোনো, শিশির মঞ্চে সদ্গতি আর পিকু দেখানো হবে 6:30টার সময়, তুমি চলে এসো। আমি বললাম মানিক তো ওখানে তো ক্যালকাটা, তখন হচ্ছে ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল হচ্ছিল, 82 বোধ হয়। তা আমার মানিক তো ওখানে তো ফেস্টিভ্যালের শো হয়, আমি তো, আমার কাছে তো কার্ড নেই। বললে যে গেটে আমি দাঁড়িয়ে থাকবো, আর শোনো
তুমি কিন্তু একজনের বেশি কাউকে নিয়ে আসবে না, কিন্তু সেটা কথা নয়। পরে যেটা শুনলাম, মানে ওখানে গিয়ে শুনলাম, আমি বললাম বাবুদা এই তো কেলেঙ্কারি হয়ে যাচ্ছিল, আমাকে উনি ফোন করে বলছেন কালকে আসতে, তুমি আমাকে ফোন করলেন কেন, আপনি তো করতে পারতেন। বলে আরে শোনো, প্রথম হচ্ছে আপনার বাড়িতে তো ফোন নেই, বাড়িতে যে বলে দেবে তা হয় না। হলো অফিসে তোমার ফোন নাম্বার ওনার কাছে ছিল, বাবার কাছে ছিল না, কাগজ দেখে ফোন নাম্বার নিয়েছে, নিয়ে বাবা ফোনটা করেছে। তার মানে আমি কেউ নই, কিন্তু মানে উনি যে কথাটা দিয়েছেন সেই কথাটা রাখতে হবে। একদম। এই তো সত্যজিৎ, এটাও তো সত্যজিৎ। ফলে সত্যি বলতে কি, মানে সত্যজিৎ কি, সত্যজিৎ কিভাবে চর্চা করতে হয় এর সঙ্গে মানুষ সত্যজিৎ, ব্যক্তি সত্যজিৎকেও কিন্তু এইরকম নানান ঘটনা দেখে, ফলে আমি এমন ভাবে তাকে আত্মস্থ করতে চেষ্টা করেছি, ফলে একটা জীবনে বোধহয় পুরো সত্যজিৎকে বোঝা যায় না। যেভাবে রবীন্দ্রনাথকে বোঝা যায় না, সেভাবে সত্যজিৎকেও বোঝা যায় না। একজন শিল্পীকে বুঝতে গেলে, ঠিক আছে এগুলো তো ব্যক্তিগত অভিজ্ঞতা, কিন্তু তার ছবি, তার লেখা, তার বই, তার আঁকা পুঙ্খানুপুঙ্খভাবে দেখতে হবে। কারণ একটা জিনিস মাথায় রাখবেন, যে লোকটা ছবিটা আঁকছে সে কিন্তু ওই পরিচালক সত্যজিৎ, একদম তার মেধা থেকেই কিন্তু ওই ছবিটা আঁকছে। ফলে আমরা যদি বুঝতে না পারি সেটা আমাদের দোষ। ঠিক। ফলে এইভাবে চর্চা না করলে কিন্তু সত্যজিৎকে ধরা যাবে না। অনেক ধন্যবাদ। মানে সারা রাস্তা ভাবতে ভাবতে এসেছিলাম যে আজ আমরা কি শুনবো, এখন মনে হচ্ছে আর বেশি কথা বলবো না, কারণ এই ঘোরটা নিয়েই আমরা শেষ করছি। তো অনেক ধন্যবাদ, আপনারা এই সংলাপের সাথে থাকুন। নমস্কার।